कश्मीर के पुलवामा में हुआ है बड़ा आतंकवादी तस्वीर हमला। आपके सामने किस तरीके से पुलवामा में आतंकी हमला हुआ। पाकिस्तान जो भाषा समझता है उसी भाषा में पाकिस्तान को समझाने का समय अब आ गया है। সার্জিক্যাল স্ট্রাইক। 14 ফেব্রুয়ারি 2019 বিকেল 3:15 ভারতীয় সেনার একটি কনভয় জম্মু শ্রীনগর হাইওয়ে দিয়ে জম্মু ট্রানজিট ক্যাম্প থেকে শ্রীনগরের দিকে যাত্রা শুরু করে। গত 7 দিন ধরে প্রবল তুষারপাতের কারণে এই জম্মু শ্রীনগর জাতীয় সড়কটি বন্ধই ছিল। শেষমেশ 13 ফেব্রুয়ারির দিকে রাস্তা থেকে বরফ সরিয়ে যাতায়াত ব্যবস্থা সচল করা হলে সিআরপিএফ সৈন্যদের কনভয় শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই কনভয়ে মোট 78টি গাড়ি ছিল। এর মধ্যে রয়েছে বাস, ট্রাক এবং কিছু এসইউভি গাড়ি। কনভয়টি পুলওয়ামার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি বিস্ফোরক বোঝাই গাড়ি খুব দ্রুত কনভয়ের মাঝখানে এসে সেনাবাহিনীর একটি বাসে ধাক্কা মারে। বাসটির সাথে গাড়ির সংঘর্ষের সাথে সাথে এত বড় বিস্ফোরণ হয় যে কিছুক্ষণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর 40 জন জওয়ান শহীদ হয়ে যায়। এখন প্রশ্ন হলো 14 ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামায় এত বড় সন্ত্রাসী হামলা হওয়ার কারণ কী ছিল? এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল এবং এই ঘটনার 1 সপ্তাহের মধ্যে ভারত কিভাবে এই হামলার প্রতিশোধ নিয়েছিল? আপনি এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তরের সাথে পুলওয়ামা হামলার পুরো গল্পটি জানতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা যদি শুরু থেকে শুরু করি তাহলে দেখা যাবে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপুরা তহসিলে আদিল আহমেদ দার নামে একটি ছেলে থাকত। 19 বছর বয়সে এই ছেলেটির 2018 সালের মার্চ মাসে দ্বাদশ শ্রেণী পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু ঠিক এর 1 মাস আগে অর্থাৎ 2018 সালের ফেব্রুয়ারিতে আদিল ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশগ্রহণ করে। সেই বিক্ষোভ থামাতে পুলিশ ডামি গুলি চালায়। সেই সময় একটি গুলি গিয়ে লাগে তার পায়ে, ফলে আহত হয় আদিল। এই ঘটনার কারণে আদিল আহমেদ দারের মনে ভারতীয় ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ঘৃণা তৈরি হয়ে যায়। এরপর আদিল গ্রামের স্কুল থেকে পড়াশোনা শেষ করে পুলওয়ামার একটি কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করে। সেই সময় থেকেই কাশ্মীরে নানা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। ভারতীয় সেনার ওপর প্রতিশোধ নেওয়ার ভাবনা থেকে সে জয়শে মোহাম্মদ নামে একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়। একটা সময় আদিল পুরোপুরি বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। শেষবার তার বাবা মা আদিলকে একটি সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিল। আদিলকে জঙ্গি দলে যেতে বহুবার নিষেধ করেছিল তার পরিবার। ইনভেস্টিগেশন এজেন্সি থেকে পরে জানা যায় সে কলেজ ডিগ্রি শেষ না করে জয়শে মোহাম্মদ নামে সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়। এই আদিলের বাড়ি ছিল পুলওয়ামা বোমা বিস্ফোরণের এক্সাক্ট লোকেশন থেকে 10 কিলোমিটার দূরে। বিস্ফোরণটি লেতপুরা নামক এলাকাতে ঘটে। এই লেতপুরা পুলওয়ামা জেলার অন্তর্গত একটি গ্রাম। এটি হলো জয়শে মোহাম্মদের হেডকোয়ার্টার। এই জয়শে মোহাম্মদের হেডকোয়ার্টারে আদিলের প্রশিক্ষণ 1 বছর ধরে চলে। 1 বছর অর্থাৎ 2018 সালের ফেব্রুয়ারি আদিল যখন বাড়ি ছেড়ে চলে যায়, সেই দিন থেকে 2019 সালের ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার দিন পর্যন্ত এই 1 বছর ধরে ট্রেনিংয়ের দরকার। কারণ এই 1 বছর ধরে আদিলের মতো ইয়াং ছেলেদের ব্রেন ওয়াশ করা হয় এবং তাদের মনে একটি বিশেষ জিনিস ঢুকিয়ে দেওয়া হয়। এই বিশেষ জিনিসটি হলো তারা যদি তাদের ধর্মের পথে জীবন উৎসর্গ করে তবে তারা স্বর্গ লাভ করবে। শুধু তাই নয়, স্বর্গে তারা সর্বদা ইয়াং সুন্দর সুন্দর স্ত্রীদের সাথে অন্তহীন সুখ উপভোগ করবে। পুলওয়ামা হামলার সূচনা তো এখান থেকেই। প্রথমত ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আদিলের মনে জমে থাকা ঘৃণা আর প্রতিশোধের ভাবনা, তার উপর প্রতিশোধ নেওয়া হয়ে গেলে এই ধরনের পুরস্কার একেবারে সোনায় সোহাগা। ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে পুলওয়ামা হামলাটি 9 ফেব্রুয়ারি 2019-এ ঘটানোর প্ল্যান ছিল। কারণ 6 বছর আগে 9 ফেব্রুয়ারি সুপরিচিত কাশ্মীরি সন্ত্রাসী আফজল গুরুকে ভারত সরকার ফাঁসি দিয়েছিল। কিন্তু 9 ফেব্রুয়ারি পুলওয়ামা আক্রমণ 2টি কারণে পিছিয়ে গিয়েছিল। প্রথম কারণটি ছিল যেহেতু 9 ফেব্রুয়ারি আফজল গুরুর ফাঁসির দিন, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আর দ্বিতীয় কারণটি ছিল গত 6-7 দিন ধরে প্রবল তুষারপাতের কারণে ভারতীয় সেনার কোনো কনভয়ই মুভমেন্ট করছিল না। শেষমেশ 14 ফেব্রুয়ারি 78টি সিআরপিএফ বাসকে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ব্যবস্থা করা হয়। এই 78টি বাসের মধ্যে মোট 2547 জন জওয়ান ছিল। সকাল 3:25 রোল কল করা হয়। রোল কলের অর্থ প্রত্যেক জওয়ানের উপস্থিতি চেক করা। এর ঠিক 5 মিনিট পর 3:30 সিআরপিএফের কনভয় জম্মু ট্রানজিট ক্যাম্প থেকে রওনা দেয়। বাস ছাড়ার সাথে সাথেই জম্মুতে থাকা পাকিস্তানি স্লিপার সেল খবরটি পৌঁছে দেয় জয়শে মোহাম্মদের হেডকোয়ার্টারে। সেখান থেকে পুলওয়ামাতে থাকা জয়শে মোহাম্মদের অফিসে পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করা হয় যে কিভাবে এবং কখন হামলা করা হবে। এদিকে আদিল আহমেদ দার তা প্রস্তুতি শুরু করে।
একটি এসইউভি গাড়িতে 200 কেজির বেশি আরডিএক্স এবং অ্যামোনিয়াম নাইট্রেটের মতো মারাত্মক বিস্ফোরক লোড করা শুরু করে। এই বিস্ফোরক পদার্থগুলি গত 6 মাস ধরে অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বর মাস থেকে জম্মু সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমানা দিয়ে পাকিস্তান থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল। এর মানে জৈশ মোহাম্মদের হেড মাসুদ আজহার 6 মাস আগেই অর্থাৎ সেপ্টেম্বরে পুলওয়ামা হামলার প্রস্তুতি নিয়েছিল। এদিকে প্রায় 3 ঘন্টা পরে কনভয়টি জম্মু থেকে উধমপুরে পৌঁছায়। তার 3 ঘন্টা পরে এটি রামবন ডিস্ট্রিক্টে পৌঁছায়। এর আরও 3 ঘন্টা পরে কুলগ্রাম হয়ে 2 ঘন্টায় অনন্তনাগ এবং তারপর 1 ঘন্টা পরে এটি পুলওয়ামা সীমান্তে প্রবেশ করে। এইভাবে বিকেল 3:27 মিনিটে এই কনভয় পুলওয়ামার সীমান্তে প্রবেশ করে। সিআরপিএফ কনভয় পুলওয়ামাতে ঢোকার সাথে সাথেই আদিল তার জায়গা ছেড়ে সন্ত্রাসী হামলা চালাতে রওনা দেয়। 10 মিনিট পর অর্থাৎ বিকেল 3:37 মিনিটে আদিল তার গাড়ি নিয়ে একটি সরু গলি থেকে মেন হাইওয়েতে উঠে পড়ে আর ওই সিআরপিএফ কনভয়ের 5 নম্বর বাসে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের সাথে সাথে একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরক বোঝায় গাড়িটির বিস্ফোরণ ঘটায়। সিআরপিএফের মোট 239টি ব্যাটালিয়ান আছে আর এই দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে সিআরপিএফের 76 নম্বর ব্যাটালিয়ানের 39 জন প্যারাটুপার্স উপস্থিত ছিল, যারা ঘটনাস্থলেই শহীদ হয়ে যায়। এর সাথে বাসের পাশে উপস্থিত থাকা এক আরওপি অর্থাৎ রোড ওপেনিং পার্টির একজন সৈনিক এই ঘটনাস্থলেই শহীদ হয়ে যায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যার ফলে আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের পরে আশেপাশে থাকা অন্য আতঙ্কবাদীরা এলোপাথাড়ি গুলি চালায়, যার কারণে চতুর্থ এবং ষষ্ঠ বাসে বসে থাকা 70 জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিল। বিস্ফোরণের পরে সিআরপিএফের বাসার অবস্থা ঠিক এই রকম হয়ে গিয়েছিল। এই ঘটনা দেশকে হতবাক করে দিয়েছিল। টিভির পর্দা এবং সংবাদপত্রে বিস্ফোরণের পর যে ছবি উঠে আসে তা সহ্য করার মতো ছিল না। এদের মধ্যে কেউ কেউ সবেমাত্র বাড়ি থেকে ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরেছিল। কিছুজন হামলার কয়েক ঘন্টা আগে পরিবারের সাথে ফোনে কথাও বলেছে। ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিক। ভারত ওই জওয়ানদের আত্মত্যাগ কখনো বলবে না। এখন আমরা জানবো এই ঘটনার জন্য দায়ী কারা। 2003 সালের আগে একটি নিয়ম ছিল যে যখনই নিরাপত্তা বাহিনীর কনভয় কোনো রাস্তা দিয়ে যাবে সেই সময় পুরো রোড সিল করা হবে। কিন্তু 2003 সালে কিছু লোক নাটক করে যে এতে সাধারণ জনগণের সমস্যা হয়, তাই এই নিয়ম থাকাই উচিত না। ফলে 2003 সালের পরে সাধারণ জনগণকে কনভয়ের সাথে চলার এবং সিআরপিএফের বাসের মধ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এত বড় মর্মান্তিক ঘটনার দ্বিতীয় ভুলটি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। যখন কোনো কনভয় মুভমেন্ট করে থাকে তখন সেটি এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমেই করা হয়। এটি আরওপি অর্থাৎ রোড ওপেনিং পার্টি কন্ট্রোল করে থাকে। রোড ওপেনিং পার্টির কাজ হলো যে জায়গা দিয়ে কনভয় মুভমেন্ট হবে তার চারপাশের অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করা, আইইডি এবং বিস্ফোরক পদার্থের হদিশ পেতে এলাকা চেকিং করা। সব কিছু ঠিক থাকলেই কনভয়কে গ্রিন সিগন্যাল দেওয়া। সিআরপিএফের এত বড় কনভয়ে 200 কেজির বেশি বিস্ফোরক নিয়ে পৌঁছাতে পারা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা সংস্থাগুলির গাফিলতি তো ছিলই। এখন তৃতীয় এবং সবচেয়ে বড় ভুল হলো আদিল আহমেদদারের। তার নিজেকে একটা প্রশ্ন করা উচিত ছিল, আত্মঘাতী বোমা হয়ে জীবন দিয়ে যদি কেউ স্বর্গ লাভ করতে পারে তবে ওই মাসুদ আজহার কেন এখনও এই নরকে পড়ে রয়েছে? কেন সে নিজে স্বর্গে যাচ্ছে না? এই দুর্ঘটনায় সমগ্র ভারত কেঁপে ওঠে। শাহাদাতের প্রতিশোধ নিতে প্রতিটি ভারতীয়র রক্ত ক্ষোভে ফুটে উঠেছিল। সারা দেশে একটাই আওয়াজ ওঠে যে পাকিস্তানকে এই ঘৃণ্য কাজের জন্য শিক্ষা দেওয়া উচিত। ঠিক 12 দিন পরে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে 26শে ফেব্রুয়ারি সার্জিক্যাল স্ট্রাইক করে। বিগত 40 বছর পরে প্রথমবারের মতো ভারত পাকিস্তানের সীমান্তে প্রবেশ করে এবং আতঙ্কবাদীদের 3টি আস্তানাকে ধ্বংস করে দেয়, যাতে 350 জনের বেশি আতঙ্কবাদী নিহত হয়। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের একদিন পর পাকিস্তানি বিমান বাহিনী পাল্টা জবাব দেওয়ার জন্য কয়েকটি F-16 ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করে। ফলে ভারতীয় সেনাবাহিনীও এর কড়া জবাব দেয়। তবে এই সময় ভারতের MiG-20 যুদ্ধ বিমান পাকিস্তানের হামলার শিকার হয়। বিমানটি পাকিস্তানে গিয়ে ভেঙে পড়ে। MiG-21 এর পাইলট অভিনন্দন বর্ধমানকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। পরে অবশ্য যুদ্ধের ভয়ে 58 ঘন্টার মধ্যে পাকিস্তান অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দিয়েছিল। পুলওয়ামাতে শহীদ হওয়া সাহসী জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।